তোমরা কি জানো বাংলার ইতিহাসে এমন একটি দুর্গ ছিল সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, আর সেই কেল্লার ভিতরে দাঁড়িয়ে একজন মানুষ ব্রিটিশদের সামনে ঘোষণা করেছিল, এবার তোমাদের শাসন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আমরা জানবো সেই রোমাঞ্চকর ইতিহাস। তাহলে চলুন শুরু করি। দেখো, অষ্টম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা দেখেছো। আজকে দেখবে পার্ট 4। যদি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। দেখো তোমাদের এই পাঠ্য বইটা এবং এই পাশে আছে সূচিপত্র। দেখো, ওয়াহাবি আন্দোলন, যার আরেকটা নাম হলো কি না বারাসাত বিদ্রোহ, যেটা 24 পরগনার বারাসাতে হয়েছিল। তো ওয়াহাবি আন্দোলনটা কি, কেন এর নাম ওয়াহাবি হলো, আর এই আন্দোলনের প্রভাবে ভারতের কি হয়েছিল লাভ, সেগুলো আমরা সবকিছু জেনে নেব। দেখো, ওয়াহাবি আন্দোলন সূচনা হয় আরবে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। তাহলে এই ওয়াহাবি আন্দোলনটা কোথায় হয়েছিল না সেই সুদূর আরবে, এবং কার নেতৃত্ব না এখানে দেখতে পেয়েছো বড় করে লেখা আছে আব্দুল ওয়াহাব, তার নেতৃত্বে। তার লক্ষ্য কি ছিল না ধর্মকে বিশুদ্ধকরণ করা, যাতে কোরআন ভিত্তিক জীবনযাপন মানুষ করে, সেটাই তার লক্ষ্য ছিল, ধর্মীয় শুদ্ধতা। এই ওয়াহাবি শব্দের অর্থ হলো নব জাগরণ, মানে নতুন করে আবার জেগে ওঠা। তো উত্তরপ্রদেশের রায়বেল্লির বাসিন্দা কে ছিল না সৈয়দ আহমদ। সৈয়দ আহমদ আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের বাসিন্দা। উনি গিয়েছিলেন হজ করতে। হজ করতে গিয়ে এই যে ওয়াহাবি আন্দোলন, এই ওয়াহাবি আন্দোলন সম্পর্কে উনি অবগত হলেন এবং এর দ্বারা অনুপ্রাণিত হলেন হয়ে উনি ভারতে ফিরে আসলেন। ভারতে ফিরে এসে কি করলো না, যারা ওনার অনুগ্রামী ছিল সে সমস্ত অনুগ্রামীদেরকে নিয়ে উনি এই ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করলেন। তাহলে যে ওয়াহাবি আন্দোলনের মূল কথা কি ছিল, ধর্মের বিশুদ্ধ করা। ওনার প্রধান উদ্দেশ্য ছিল কি ধর্মকে বিশুদ্ধ করা, এবং তার সাথে সাথে আরেকটা উদ্দেশ্য ছিল, আরেকটা প্রধান উদ্দেশ্য কি ছিল না, যে এই দেশে যারা যে সমস্ত শাসকরা যেমন ব্রিটিশ ছিল সেই সময়ে, তো ব্রিটিশের অধীনে কে ছিল জমিদার মহাজন, তারা কি সাধারণ মানুষের উপরে অত্যাচার করত, এই অত্যাচার বন্ধ করা। তাই তিনি ঘোষণা করলেন কি, তিনি ঘোষণা করেন যে ধর্মযুদ্ধের দ্বারা ব্রিটিশ শাসনের উচ্ছেদ করতে হবে। তাহলে এই ধর্মযুদ্ধের মাধ্যমে কি করতে হবে না, ব্রিটিশ শাসনকে একেবারে উচ্ছেদ করে দিতে হবে। ইনি হলেন লক্ষ লক্ষ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাহলে কি হলো, লক্ষ লক্ষ মানুষ কি করলো, তিনার শিষ্যত্ব গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখতে পাবো যে তিতুমির ছিলেন সাধারণ পরিবারের একজন অসাধারণ মানুষ। তাহলে তিতুমির কে ছিলেন না সাধারণ পরিবারের একজন মানুষ। তাহলে তিনি কি ওয়াহাবি ভাবধারা প্রভাবিত হলেন, যে ওয়াহাবির যে ভাবধারা সেই ভাবধারা দ্বারা প্রভাবিত হলেন। প্রভাবিত হবার পরে কি করলেন, তিতুমিরের নেতৃত্বেই নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। তাহলে তিতুমিরের, ইনি হলেন তিতুমির, তো তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়ায় কি হলো না একটা আন্দোলন শুরু হলো, কি না ওয়াহাবি আন্দোলন। তোমরা তো এর আগে দেখেছো যে সৈয়দ আহমেদ, ইনি ওয়াহাবি আন্দোলন আমাদের ভারতে শুরু করলেন এবং এনার দ্বারা তিতুমির কি হলো প্রভাবিত হলো। এবং তিতুমির একটাই ডাকে হাজার হাজার কৃষক একজোট হয়ে গেল। তিতুমির যখন একবার ডাক দিলেন, যে কেন হয়ে গেল না, তখন ব্রিটিশ সরকাররা এই কৃষকদের উপরে অত্যন্ত ভাবে অত্যাচার চালাতো। সেই অত্যাচারের যে রাগ, সেই অত্যাচারের বিরুদ্ধে যে একটা গর্জন সেই সময় তাদের পরিস্ফুট হলো, ফুটে উঠলো। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলেও ওয়াহাবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তাহলে কি হলো, সেই উত্তরপ্রদেশে সেখান থেকে পুরো বাংলা পর্যন্ত এর কি হলো বিস্তৃত হয়ে গেল ওয়াহাবি আন্দোলন, যেটা কি উত্তরপ্রদেশে শুরু করেছিল কে না সৈয়দ আহমদ। সেই সৈয়দ আহমদের ওয়াহাবি আন্দোলন পৌঁছে গেল আমাদের বাংলা 24 পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গায়। তিতুমির আন্দোলনের স্থানীয় জমিদার নীলকর
ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। তাহলে তিতুমির মির কি করলো না এই আন্দোলনটা জমিদার, যে সমস্ত জমিদার ছিল, জমিদারদের যারা সেই সময়ে ইংরেজদের হয়ে কাজ করতো, কারা ছিল, কে কে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ পরপর সব লেখা আছে। যা নীলকর ছিল সাহেব, জমিদার ছিল, স্থানীয় যারা কর দিত সেই সমস্ত, তাদের বিরুদ্ধে কি করলো, সংগঠিত হয়ে আন্দোলন শুরু করলো। বিদ্রোহ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তিতুমির মির ঘোষণা করলেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। উনি ঘোষণা করে দিলেন যে এই কোম্পানির যে শাসন, কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন। তাহলে কি করলো, বারাসাতে একটা বাঁশের কেল্লা বানানো। আজকের দিনে যে 24 পরগনা দেখেছো, ওই 24 পরগনার বারাসাতে একটা বাঁশের কেল্লা, মানে বাঁশ দিয়ে তৈরি কেল্লা, এবং বাঁশের কেল্লা তৈরি করে নিজেকে ঘোষণা করলো আমি হলাম বাদশাহ, আমরা এই ইংরেজদের শাসন মেনে নেব না, ইংরেজদিকে আমরা মানি না। নারকেলবেড়িয়ায় বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দিকে কি করলো, সেই কেল্লা ধ্বংস করে দেয়। কত না, 1831 খ্রিস্টাব্দে। তাহলে এই 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভয় পেয়ে গেল, ভাবলো যে এটাকে খুব কড়া হাতে দমন করতে হবে, না হলে তো এই ভারতীয়দের কাছে একটা মেসেজ চলে যাবে যে আমাদের এই ইংরেজদের শাসন মেনে নেই না। তাই তারা সশস্ত্র বাহিনী নিয়ে সেই বারাসাতে পৌঁছালো এবং কামান দেখে, দেখবে যে কামান হয়, সেই কামানের দ্বারা সেই বাঁশের কেল্লাকে ধ্বংস করে দিলেন এবং এর মাধ্যমে এই আন্দোলনকে একেবারে বন্ধ করে দিলেন এবং তিতুমিরও কেউ হত্যা করলেন। সালটা কিন্তু তোমরা মনে রাখবে 1831 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা তো এখান থেকে বুঝতেই পারছো আন্দোলন কেন হয়েছিল, কি হয়েছিল, সমস্ত কিছু কিন্তু তোমরা যদি প্রশ্ন আসে তোমরা ওর উত্তর লিখতে পেরে যাবে। চলো এরপরে আমরা জানবো ফরাজি আন্দোলন, ফরাজি মুভমেন্ট যাকে ইংরেজিতে বলে। তো ফরাজি মুভমেন্টটা অনেকটা ওয়াহাবি আন্দোলনের সঙ্গে সম্পর্ক আছে, আর কিছুটা অংশ একটু আলাদা। যেমন ওয়াহাবি ফরাজি, এই যে ফরাজি এই শব্দটা এসেছে ফরজ থেকে। ফরজ মানে হচ্ছে কর্তব্য, মানে অবশ্যই করতেই হবে, বুঝতে পেরেছ? তো পূর্ব বাংলার ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ, ইনি হলেন হাজী শরীয়তুল্লাহ, গরিব চাষিদের নিয়ে ফরাজি আন্দোলন গড়ে তোলেন। তাহলে উনি কি করলেন, গরিব চাষিদেরকে নিয়ে ফরাজি আন্দোলন তুললেন। ওনারও দুটো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্যটা হলো ধর্মকে পরিশুদ্ধ করা, ধর্মের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে ধর্মের বহির্কৃত সেইগুলোকে দূরীভূত করা। তাছাড়া এনার প্রধানতম উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো কি, এই যে গরিব চাষি এদের উপর যে অত্যাচার করছে, কারা অত্যাচার করছে না, ব্রিটিশ সরকার। আর কারা, জমিদাররা। এই জমিদারদের কাছ থেকে, এই ব্রিটিশ সরকারের কাছ থেকে যারা তারা মুক্তি পায়, সেইটা ছিল মূল উদ্দেশ্য। ফরাজি মতামতের প্রসারের ফলে স্থানীয় জমিদাররা ভয় পেয়েছিল। তাহলে এই যে ফরাজিদের যে মতাদর্শ সেটা যখন আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেল, তখন কি এই স্থানীয় যারা জমিদার ছিল তারা ভয় পেয়ে গেল। বারাসাত বিদ্রোহের মতোই ফরাজি আন্দোলনেও জমিদার, নীলকর এবং নীলকর সাহেব যখন সাহেবরা ছিল তারা এবং উপনিবেশিক প্রশাসনের বিরোধিতা করা হয়েছিল। তাহলে কার কার বিরোধিতা করা হলো না, যারা জমিদার ছিল, জমিদার তো তোমরা জানোই ঔপনিবেশিক শাসনকালে যখন ইংরেজরা এখানে শাসন করত তাদের হয়ে যারা জমির কর আদায় করতো তাদেরকে বলা হয় জমিদার। নীলকর যারা জোর করে কৃষকদিকে নীল চাষ করাতো তাদেরকে বলা হয় নীলকর। উপনিবেশিক প্রশাসনের বিরোধিতা করা, উপনিবেশিক প্রশাসন কারা না, ইংরেজ সরকারের যারা প্রশাসন ছিল, আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্রদের বিরোধিতা করলো। তাহলে এই আমলাতন্ত্রদের বিরোধিতা করা ছিল কি মূল লক্ষ্য। এবং ফরাজি আন্দোলন 19বিংশ শতকের শেষ দিকে পর্যন্ত চলেছিল। তাহলে এই যে ফরাজি আন্দোলন যেটা শুরু হলো সেটা কি 19বিংশ শতাব্দী পর্যন্ত চললো। এরপরে তোমরা দেখতে পাবে মুন্ডা বা উলগুলসান, যেটা তোমরা মুন্ডা রেভলিউশন বলেও জানো। এখন তোমরা ভেবে দেখো, জঙ্গলের শান্ত ভূমি
হঠাৎ কেন ধ্বনিতে কেঁপে উঠল। শত শত উপজাতি কৃষক গর্জে উঠল অত্যাচারের বিরুদ্ধে। জমিদার, মহাজন, দিকু আর ব্রিটিশদের চ্যালেঞ্জে নিয়ে তারা লড়াই করলো এবং ইতিহাস কেঁপে উঠল। এই তো গভীর জঙ্গল, যেখানে শান্ত ভূমি, তো সেখানে কেন মানুষরা জেগে উঠলো? কারণ হলো উপজাতি কৃষক বিদ্রোহের অন্যতম বড় উদাহরণ কি ছিল না, বিরসা মুন্ডার নেতৃত্বে কি হয়েছিল? বড় উদাহরণ কি? এই হচ্ছে গুলশান বা মুন্ডা বিদ্রোহ। এদের প্রধান যে নেতা ছিল সেই নেতাটা হলো বিরসা মুন্ডা। তো এই বিরসা মুন্ডা কি করলো না, মুন্ডা বিদ্রোহ করলো কত খ্রিস্টাব্দে না 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। তাহলে এই মুন্ডা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? যদি তোমাদের প্রশ্ন আছে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। এবার তোমরা কেন হয়েছিল এই বিদ্রোহ, কেন করলো? দেখো, মুন্ডারা তারা ওই সাঁওতালদের মতোই জঙ্গলে বাস করতো, একেবারে গভীর অরণ্যে, শান্ত। তারা কিন্তু একটা সুন্দর পরিবেশে বাস করছিল। সেই পরিবেশে জমিদার এবং যাদেরকে দিকু বলা হতো, বহিরাগত জমিদার, মানে ওখানকার নয়, অন্য জায়গা থেকে এসেছে, তারা ওখানে বসবাস করতে শুরু করলো এবং তারা তাদের যে থাকার বাসস্থান, সেখানে তাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ম অনুসারে সেই জমিগুলোর খাজনা দিতে শুরু করলো এবং খাজনার পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকলো। এছাড়াও বিভিন্নভাবে তাদেরকে ঠকাতো। জিনিসপত্রের ব্যাপারে তাদেরকে ওজনে কম দেওয়া থেকে শুরু করে তাদের নারীদের প্রতিও খারাপ আচরণ করত। দিনের পর দিন করের বোঝা তাদের মাথায় চেপে যাচ্ছিল। তারা ওই গভীর অরণ্যেও কারো দ্বারা শাসিত হচ্ছিল। এছাড়াও তখনকারের খ্রিস্টানীয় মিশনারিরা, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতে চাইছিল, তারা গিয়ে সেখানে বহু মানুষকে বুঝিয়ে খ্রিস্টান ধর্মে নিয়ে আসছিল। তো এরা দেখলো যে আমাদের তো একটা সংস্কৃতি আছে, আমাদের তো একটা স্বাধীনতা আছে, সেই সংস্কৃতি স্বাধীনতা তো হারিয়ে যাচ্ছে। সেই সংস্কৃতি স্বাধীনতা যাতে বাঁচানো যায়, সেই জন্য এরা গর্জে উঠল। মুন্ডাদের জমি ধীরে ধীরে কি বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। তাহলে মুন্ডাদের জমিও, যেহেতু ইংরেজরা নিয়ম করলো যে জমির অধিকারী কে হবে না জমিদার, সেহেতু কি এই যে মুন্ডাদের যে জমিগুলো ছিল, সেই জমিগুলো কাদের হাতে চলে গেল না দিকু। দিকু মানে বহিরাগত জমিদার। পাশাপাশি জমিদার, মহাজন, খ্রিস্টান মিশনারি, আমি যেটা বললাম, তাদের যে একটা কি সরকারের প্রতি মুন্ডা কি কৃষকদের ক্ষুব্ধ হয়ে করেছিল। মুন্ডারা বিশ্বাস করতো তাদের নেতা বিরসা, যে যিনি বিরসা মুন্ডা, ইনি হলেন বিরসা মুন্ডা, তার একটা অলৌকিক শক্তি আছে। তারা এই বিরসা মুন্ডাকে একটা ভগবান বলে মানতো। তাই বিরসা মুন্ডার এক ডাকে সমস্ত মুন্ডা একত্রিত হলো এবং এই ব্রিটিশ সরকার ও দিকু ও জমিদারদের বিরুদ্ধে তারা সংগ্রাম করলো। বিরসার আন্দোলন কেবল দিকুদের বিতাড়নের থেমে থাকেনি। তাহলে শুধুমাত্র দিকু থেকে যে বাইরে করে দেয় তারা থেমে থাকেনি। সে কি বলেছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা মুন্ডা বা উল গুলানের অন্যতম লক্ষ্য ছিল। তাহলে তাদের লক্ষ্য ছিল যে এই ব্রিটিশ সরকারকে বিতাড়িত করে আমরা আমাদের নিজেদের সাম্রাজ্য গড়ে তুলব। তবে উপনিবেশিক প্রশাসনের দমন পীড়নের ফলে মুন্ডা ও গুলশান পরাস্ত হয়। তাহলে দেখো, পরাধীন ভারতে কিন্তু আস্তে আস্তে কি সবাই আত্মপ্রকাশ করছে এবং বলতে চাইছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার, এই অত্যাচার আমরা মেনে নেব না। তোমরা এর আগে তিতুমিরকে দেখলে, তিতুমির কি করেছিল? বাঁশের কেল্লা তৈরি করে বলল যে আমি রাজা, আমি ব্রিটিশদের মানি না, তোমাদের শাসন শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বিরসা মুন্ডাও শুধুমাত্র যে জমিদার দিকু ছিল তাদেরকে বাইরে বের করে দিয়ে কিন্তু থামেনি। তিনি কি বলল যে আমরা ব্রিটিশ সরকারের কি এই যে শাসন মানি না, আমরাই এখানে শাসন করব। আমরা যে বাস করি যে জঙ্গলে, সেখানে আমাদেরই নিজেদের স্বাধীনতা থাকবে, নিজেদের অধিকার থাকবে, নিজেদেরই চলবে সমস্ত আইন কানুন। এটা কিন্তু ব্রিটিশ সরকার মেনে নিল না। ব্রিটিশ সরকার দমন পীড়নের মাধ্যমে
এই মুন্ডা বিদ্রোহকে থামিয়ে দিল। বুঝতে পারলে? তাহলে কি হলো, লাভ কি হলো? লাভ এটাই হলো, ব্রিটিশ সরকার দেখতে পেল যে ভারতীয়রা তাদের অধিকার চাইছে এবং তাদের যে অত্যাচার করছি সেই অত্যাচারের সম্বন্ধে তারা অবগত এবং তারা আন্দোলনে উঠছে, আজ তাদের আন্দোলন করার একটা কি মানসিকতা তৈরি হচ্ছে। তো আমাদের এখানে আর বেশি দিন টেকা যাবে না। তারপরে কি ঘটেছিল না, নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ বুঝতে গেলে তোমাকে একটু পটভূমিটা একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো, অষ্টাদশ শতাব্দীতে কি হয়েছিল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতকে কি করেছিল, শাসন করত। এবং সেই সময়ে ইউরোপে একটা ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়েছিল, মানে শিল্প একটা বিপ্লব ঘটেছিল, বিভিন্ন মেশিন তৈরি হয়েছিল। সেই মেশিন দিয়ে খুব সহজেই তারা বহু কাপড় তৈরি করত এবং এই কাপড়কে রং করার জন্য নীলের প্রয়োজন হতো। এবং এই নীল চাষ করাতো ব্রিটিশরা যেখানে যেখানে তারা শাসন করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা শাসন চালাতো। এবং তেমন এই সব থেকে বড় প্রোডাকশন দিত এই ভারত থেকে। এই ভারতের চাষিদিকে তারা জোর করে নীল চাষ করাতো। ভারতের চাষিরা নীল চাষ করতো না কেন? কারণ নীলে বেশি লাভ নেই। চাষ তো সেটাই করবে যাতে লাভ হবে, নীলে তো লাভই হতো না, বরঞ্চ তারা ঋণগ্রস্ত হয়ে যেত, তারা মাথায় ঋণের বোঝা চেপে যেত, তাই তারা নীল চাষ করতে চাইতো না। ব্রিটিশ সরকার জোর করে তাদেরকে কি নীল চাষ করাতো। তাই 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, এই সালগুলো কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। বাংলার নীল চাষ এবং নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে নীল বিদ্রোহ সংগঠিত হয়। তাহলে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে কি হলো না, নীল বিদ্রোহ শুরু হয়ে গেল। এই বিদ্রোহের দুজন নেতা ছিল, সেই দুজন নেতা কে কে না, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। এই দুজন হলো প্রধান নেতা এবং নীল বিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেকেই নানাভাবে সহানুভূতি দেখিয়েছিলেন। যারা ব্রিটিশ সরকারের দ্বারা শিক্ষিত হয়েছে তারা তো ব্রিটিশ সরকারকে সাপোর্ট করেছে, তারা বলেছেন না এরকম বিদ্রোহটা করা ঠিক হয়নি। কিন্তু 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র, ইনি একজন লেখক, তিনি কিন্তু নীল দর্পণ একটা নাটক, সেই নীল দর্পণে কি নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। জায়গায় জায়গায় এই নাটকটা প্রদর্শিত হয়, গ্রামে গঞ্জে শহরে এই নীল দর্পণ যে একটা নাটক, সেই নাটকটা প্রদর্শিত হয় এবং তার মাধ্যমে সাধারণ মানুষ যারা এই নীল চাষ সম্বন্ধে অবগত নয় তারা জানতে পারে যে এই ব্রিটিশ সরকার নীলকর চাষীদেরকে কিভাবে অত্যাচার করছে। এই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষরাও অবগত হয় এবং তারাও এই নীল বিদ্রোহর সাথ দেয়। চলো আগে স্লাইডে। খ্রিস্টান মিশনারি কে রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হিন্দু পেট্রিয়ট ও হিন্দু পেট্রিয়টটা কি? হিন্দু পেট্রিয়ট হচ্ছে একটা সংবাদপত্র। আজকের দিনে যেমন আছে তোমার দেখবে আনন্দবাজার পত্রিকা, তারপরে বিভিন্ন পত্রিকা আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, তো সেরকমই কি না একটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট, আরেকটা কি হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা। নীল চাষীদের পক্ষে দাঁড়ায়। দেখো কোনো কিছু, কোন জায়গায় যদি একটা আন্দোলন হয় বা কোনো কিছু ঘটে, সেই জায়গাটারই মানুষ সবকিছু তথ্য পাবে। দূরের মানুষ কিভাবে তথ্য পাবে না, এই যে খবরের কাগজের মাধ্যমে, যে পত্রিকার মাধ্যমে। আজকের দিনে তো খুবই টেকনিক্যাল সহজ হয়ে গেছে, আমরা ফেসবুক, ইউটিউব, নিউজ চ্যানেল, ইনস্টাগ্রাম এইসবের মাধ্যমে সমস্ত খবর পেয়ে যাই। কিন্তু তখন একমাত্র পন্থা ছিল এই পত্রিকাগুলো। তো তাহলে এই পত্রিকাগুলো কি সত্য কথাগুলোকে তুলে ধরলো, মানুষের সামনে প্রকাশ করলো এবং মানুষ জানতে পারলো, এবং তাই জন্য বলেছে নীল চাষীদের পক্ষে কি দাঁড়ায়। এসবের ফলে নীলকরদের উপর চাপ বৃদ্ধি পেয়েছিল। যারা নীলকর এতদিন তো অন্যায় অত্যাচার করেছে, কিন্তু এখন যখন মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠছে তখন তাদের কি চাপ সৃষ্টি হচ্ছে। তাই দেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় হয় তাহলে সেই অন্যায়ের
বিপক্ষে আমাদের কি আওয়াজ তুলতে হবে, আমাদেরকে কি বলতে হবে যেটা অন্যায় হচ্ছে। যদি আমরা অন্যায় বিপক্ষে কথা তুলি তাহলে কিন্তু আমরা কি এই অন্যায়কে রুখতে পারবো। ইতিহাস শুধু পড়ে আর গল্প লিখে নম্বর পাওয়ার বিষয় নয়, ইতিহাস কিন্তু জীবনে প্রয়োগ করে জীবনকে পরিবর্তন করার একটা সাবজেক্ট। 1863 খ্রিস্টাব্দের নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে যায়, পাশাপাশি বাংলা থেকে নীল চাষও ততদিনে প্রায় উঠে গিয়েছিল। তাহলে আস্তে আস্তে কি হলো না, এই নীল বিদ্রোহ শেষ হয়ে গেল এবং এই নীল চাষটাও আস্তে আস্তে উঠে গেল। আর ব্রিটিশ সরকার জোর করে কি নীল চাষ করাতে তো না। এখানে আমরা একটু দেখে দেবো নীল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট। দেখো হিন্দু পেট্রিয়ট হচ্ছে এই খবরের কাগজ, একটু ঝাপসা মতো তোমরা দেখতে পাবে, অনেকদিন আগেকারের কাগজ এটা। তো এটা কি হয়েছিল না, নীল বিদ্রোহ কে হিন্দু পেট্রিয়ট কতটা সমর্থন করেছিল এবং এই নীল বিদ্রোহের সময় হিন্দু পেট্রিয়টের অবদান সেটা একটু আমরা জেনে নেব। বাংলার নীল বিদ্রোহের প্রতি হিন্দু পেট্রিয়ট সংবাদপত্র এবং তার সম্পাদক, কে সম্পাদক ছিল, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে একটা তো কোয়েশ্চেন তোমরা পেয়ে গেল, হিন্দু পেট্রিয়টের সম্পাদক কে ছিলেন না, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবং সহকর্মী অবস্থায় নিয়ে কি না, হরিশচন্দ্র নীলকরদের বিরুদ্ধে চাষীদের পক্ষ নিয়ে লেখা শুরু করেন। বিভিন্ন অঞ্চল থেকে খবরাখবর সংগ্রহের জন্য তিনি কি শিশির কুমার ঘোষ এবং কি মনমোহন ঘোষকে নিয়োগ করেন। তাহলে উনি শুধু নিজে নয়, লোগো নিয়োগ করলেন, দুজনকে নিয়োগ করে কি করলেন না, সব সংবাদপত্রগুলোকে এক জায়গায় একত্রিত করলেন। এবং 1858 খ্রিস্টাব্দে হরিশচন্দ্র লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত এবং জুয়াচুরি ও নিপীড়ন ব্যবসা মাত্র। তাহলে উনি এক্সাক্ট কি বলেছিলেন সেটাও তোমরা পেয়ে গেলে। হরিশচন্দ্র আরো লেখেন যে নীল চাষে চাষির লাভের থেকে ক্ষতি বেশি। তাহলে কি হলো, নীল চাষের মাধ্যমে চাষিদের তো লাভই হচ্ছে না, এতে কি হচ্ছে, নীল চাষের মাধ্যমে তো চাষিদের ক্ষতি হচ্ছে, কারণ তারা লাভ যদি করতে না পারে তাহলে তাদের সংসার কি করে চলবে। তাই তো তিনি এই প্রশ্নটা করেছিলেন যে নীল চাষ কি, যে নীল চাষ করে তাদের কি হবে। যে চাষি একবার নীল চাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তি পাওয়ার উপায় নেই। কোন চাষি নীল করের বিরোধিতা করলে তাকে অত্যাচারিত হতে হয়। তাহলে যে একবার নীল চাষ করে ফেলবে তাকে কিন্তু নীল চাষ করতেই হবে, তাহলে সে কিন্তু বাঁচতে পারবে না। এই কথাগুলো কি না হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার পত্রিকায় সুন্দর করে তুলেছিলেন। নীল চাষিকে ন্যায্য দাম দেয় না, বস্তুত হরিশচন্দ্রের উদ্যোগেই নীল বিদ্রোহের খবরাখবর বাংলায় শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তাহলে সেই সময় যারা শিক্ষিত জনগণ ছিল তারা তো ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করতো, তো তারা ইংরেজদের প্রতি সহানুভূতি দেখাতো। কিন্তু যখন এই পত্রিকার মাধ্যমে এই সমস্ত খবরগুলো, ইনফরমেশন গুলো তাদের কাছে পৌঁছালো, তারা দেখলো যে হ্যাঁ তো নীল চাষীদের উপরে তো অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তাদেরও তো বিবেক চেতনা দিল। তাহলে এটা ছিল হিন্দু পেট্রিয়ট যে পত্রিকা, তার অবদান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমাদের পাশে থাকো, স্কুলবালা চ্যানেলের সাথে থাকো। আমরাই তুমি সবাই মিলে গড়ে তুলবো স্কুলবালা ইউটিউব চ্যানেল। আর দেখো তোমরা যদি এই সমস্ত যে আমি কন্টেন্ট গুলো পড়াচ্ছি, তো এই পড়ার যদি তোমরা প্রশ্ন উত্তর জানতে চাও তো প্রশ্ন উত্তর পুরোপুরি পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে যাবে, কি যাবে না স্কুলবালা.info লিখবে, স্কুলবালা.info, সেখানে আমাদের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে তুমি আমার ভিডিওর সাথে সাথে নোটস পেয়ে যাবে, প্লাস তুমি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, যেখানে তুমি কুইজের মতো কিন্তু সলভ করতে পারবে এবং সমস্ত অ্যান্সারও দেখতে পারবে। তাহলে আমাদের ভিজিট করো ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম কি না হচ্ছে স্কুলওয়ালা.info। এই লোগোটা দেখতে পাবে,
তোমরা সেখানে ভিজিট করো, সমস্ত প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা তা পিডিএফ পেয়ে যাবে এবং তোমরা ডাউনলোড করে নিয়ে ভালো করে তোমাদের পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি সুলতান স্যার, থ্যাংক ইউ।